জি, আজকে আমাদের ক্লাস 4, আমরা ক্লাস 4-এ যাচ্ছি। তো আজকে আমরা যেটা শিখব সেটা হচ্ছে যে ওয়ার্ডপ্রেসে কাজ করতে গেলে আমাদের যেসব ম্যান্ডেটরি প্লাগইন লাগে সেগুলো নিয়ে আমরা কাজ করব। তো প্রথম আমাদের ড্যাশবোর্ডে আসার পরে আমরা যদি প্লাগইনে চলে যাই, ইনস্টলড প্লাগইনে যাই, আমার এখানে অলরেডি প্লাগইন অনেকগুলো ইনস্টল করা আছে। তার মধ্যে যেটা যেটা লাগবে সেটা হচ্ছে অ্যাডভান্স ডেটাবেস ক্লিনার। এইটার কাজ হচ্ছে আমরা যতগুলো কাজ করি এগুলো কিন্তু রিভিশন জমা হয়। রিভিশন জমা হওয়ার কারণে ডেটাবেস ফুল হয়ে যায় বা ডেটাবেস ভারী হয়ে যায়। তখন সাইটকে হালকা করার জন্য আমাদের ডেটাবেস ক্লিন করতে হয়। তো এটা যদি আমরা ইনস্টল করি, জাস্ট আমরা অ্যাড প্লাগইনে যাব, এগুলো ফ্রি প্লাগইন। এখান থেকে আমরা ডিবি ক্লিনার লিখে সার্চ করতে পারি। যে এখানে দেখুন অ্যাডভান্স ডেটাবেস ক্লিনার আমার এখানে যেহেতু ইনস্টল করা আছে, আপনাদের সময় ইনস্টল নাও আসবে। ইনস্টল নাওয়ে ক্লিক করবেন, এটা ডাউনলোড ইনস্টল হয়ে যাবে, এরপরে অ্যাক্টিভেট করে নেবেন। এরপরে আরেকটা প্লাগইনে যায়, এরপরে এটা ইন্টারফেসটা দেখে আসি ডব্লিউপি ডিবি ক্লিনারের কাজ কি। যখন আপনি ডব্লিউপি ডিবি ক্লিনারটা ইনস্টল করবেন আপনার সামনে এই ইন্টারফেসটা আসবে। এখানে দেখেন আমি যেমন অলরেডি রিভিশন দেখাচ্ছি, 19টা ট্রাশ আছে, 43টা ট্রাশে পোস্ট আছে। তো এইগুলোর কারণে ডেটাবেজের সাইজ বড় হয়ে যায়। তো আমরা ডেটাবেজের সাইজটাকে কমানোর জন্য জাস্ট এখানে অল টিক দেবো, এই যে টিক, এলিমেন্টস টু ক্লিনের পাশে টিক দিয়ে এখান থেকে ক্লিনে ক্লিক করব। ক্লিনে ক্লিক করে অ্যাপ্লাইও ক্লিক দেব, এরপরে কন্টিনিউ। একটু ওয়েট করবো, দেখবেন যে সব রিমুভ হয়ে গেছে, যতগুলো রিভিশন থেকে শুরু করে সব রিমুভ হয়ে যাবে। এরপরে টেবিলে যাব। এই দুইটা অপশনই কাজ করতে হবে, একটা জেনারেল ক্লিন আপ আর একটা হচ্ছে টেবিলস। টেবিলে এসে আহসান স্যার একটু রেসপন্সে থাকেন। এখান থেকে ঠিক ঠিক আছে স্যার। আমরা দেখব টোটাল আমাদের অল টেবিল কয়টা। আমাদের টেবিল আছে 61টা। আমরা এখানে যেহেতু 50টা করে দেখা যায়, আমরা একটু বাড়িয়ে নেব। ধরুন 61 আছে, তো আমি 65 করে শোতে ক্লিক করব। এখান থেকে অল টিক দিয়ে নেব, দিয়ে জাস্ট বাল্ক অপশন থেকে এখানে আমরা অপটিমাইজে ক্লিক করব। মনে রাখবেন, অপটিমাইজ ছাড়া বাকি কোনো রোতে এইগুলোর একটাতেও ক্লিক করবেন না, তাহলে ডেটাবেস ফাঁকা হয়ে যেতে পারে। জাস্ট অপটিমাইজে ক্লিক করে অ্যাপ্লাইয়ে ক্লিক করবেন। এখানে দেখবেন এই যে 3 এমবি আছে, তারপরে আরও কিছু বড় বড় আছে, এগুলো কমে যাবে। 3 এমবি থেকে 2.6-এ নামছে, বা অন্যগুলো আরও ছোট হয়ে গেছে। আমরা ডেটাবেসটাকে হালকা করে নিলাম, এই জন্য আমাদের ডব্লিউপি ডিবি ক্লিনার লাগবে। এই মানে যে এটা স্যার মেইন ইয়ে হচ্ছে জাঙ্ক ফাইলগুলোকে ডিলিট হয়ে যেতেছে, এই তো? হ্যাঁ, জাঙ্ক ফাইলগুলো ডিলিট করে, যেগুলো ডেটাবেজে অপ্রয়োজনীয় ফাইল, যেগুলো প্রয়োজন অপ্রয়োজনীয়, জি। নাই সেগুলো রিমুভ হয়ে যাবে। জি জি। এরপরে হচ্ছে পরবর্তী প্লাগইনে আমরা যাই, ইনস্টলড প্লাগইন। এটা আমাদের প্রয়োজন নেই, এটা আমি ডিলিট করে দিচ্ছি। ক্লাসিক এডিটর, এইটা এই কারণে লাগবে, আমি যদি ডিঅ্যাক্টিভেট করি একটু দেখাই কেন লাগবে। আপনারা যদি কোনো পোস্টে যান, অ্যাড পোস্টে গেলাম, তখন কিন্তু বাই ডিফল্ট গুটেনবার্গ নামে যে ব্লক আছে সেটা চলে আসে। এই যে দেখেন এরকমভাবে আসবে, অ্যাড টাইটেল, এখানে তারপরে আপনাকে ব্লক তৈরি করতে হবে, আরও নতুন নতুন ব্লক নিতে হবে। আমরা এইটাতে যাব না, কারণ আমরা যখন র টেক্সট ব্যবহার করব আমাদের পুরনো সিস্টেমে ফিরে যেতে হবে, পুরনো সিস্টেম এবং ইজি সিস্টেম। সেজন্য আমাদেরকে ক্লাসিক এডিটর নামে এই প্লাগইনটা ব্যবহার করতে হবে। আমরা যদি একটু অ্যাড প্লাগইনে যাই, এটার ইউজারটা দেখে আসি কী পরিমাণ ইউজার। ক্লাসিক এডিটর 9 মিলিয়নের উপরে মানুষ ব্যবহার করতেছেন এটা, কারণ গুটেনবার্গটা এখনও ইউজার ফ্রেন্ডলি না। আপনি যখন এখানে এডিট করতে যাবেন হজবরল হয়ে যাবে। হ্যাঁ, মানে পুরোটা শিখতে গিয়ে আপনার যে সময় যাবে সেই সময় আপনি অন্য কাজ করতে পারবেন। এটার খুব একটা জি। নেসেসারি নাই, এই জন্য আমরা গুটেনবার্গ ব্যবহার করব না। আমরা এই ক্লাসিক এডিটর ব্যবহার ক্লাসিক। করে, হ্যাঁ, আমরা পুরনো সিস্টেমে ফিরে যাব। এখন যদি আমি এটা রিফ্রেশ করি, দেখেন পুরনো সিস্টেম হলো জাস্ট আমরা টাইটেল দেবো, এখানে ডেসক্রিপশন লিখব, আর তেমন কোনো কাজ নেই। বুঝতে পারছেন? আপনারা যদি জি কেউ জি স্যার। কোডিংয়ে করতে চান, কোডিংয়েও করতে পারবেন। এই যে ভিজুয়ালের পাশে কোড আছে, এখানে আপনি কোড লিখতে পারবেন। কোড লিখে লিখে আপনি ডেসক্রিপশন লিখতে পারবেন।
যেভাবে পারবেন তাহলে তাহলে স্যার ভিজুয়ালি স্যার কাজ একটু করুন। কথা বলবো। জি, জি। স্যার এখানে যদি আমি ওই যে এইচটিএমএল সিএসএস কোড অন্য জায়গা থেকে নিয়ে এসেও ইনক্লুড করি, হ্যাঁ, তাও তো পারবেন, তাহলে এসে যাবে, পারবেন। ঠিক না? হ্যাঁ, যেমন এই তাহলে একটা তো ভালো। ধরেন আমি লিখলাম হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড, হ্যাঁ? এটার তো একটা কোড আছে, তাই না? এই যে আপনি কোডে গেলে জি জি দেখতে পারবেন। এই হ্যালো ওয়ার্ল্ডের ১ মিনিট। এটার ধরেন একটু বোল্ড করলাম। দেখছেন? এটা স্ট্রং দিয়ে আসছে, হ্যাঁ? জি তারপরে জি আমি জি যদি এটারে ধরেন একটা আরেকটা লিখলাম। এইটারে ধরেন আমি ইতালিক করলাম, তারপরে এটারে একটু লিস্ট দিলাম। এখন যদি কোডে যান, এই যে কোড জেনারেট হয়ে গেছে, হ্যাঁ? তো আপনি ধরেন আচ্ছা, ঠিক এইরকম আছে। কোড কোথাও আছে, হ্যাঁ, সেই কোডটা আপনি এখানে এনে কপি করে দেবেন। এই কোডে এসে এখানে কপি করে পেস্ট করে দিবেন। বুঝতে পারছেন? জি 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 স্যার, জি স্যার, হ্যাঁ, আমরা ভিজুয়ালি কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি, আমরা ভিজুয়ালি করব। কিন্তু যারা জি। কোড আসে তারা কোড নিয়ে এসেও করতে পারবেন। ২ টা ওয়েই আছে। মানে যখন যেটা দরকার যার হবে যেটা আমাদের আর কি, দরকার যদি হবে, কোনো হ্যাঁ, একটা ছোটখাটো দরকার হয়, হ্যাঁ। এটাই। এরপরে হচ্ছে আমাদের ক্লাসিক উইজেট লাগবে। কেন লাগবে দেখাই দিই। আমরা যদি অ্যাপিয়ারেন্স থেকে উইজেটে যাই, এখন উইজেটগুলো সব লম্বালম্বিভাবে আছে, তাই না? কোন জি উইজেট স্যার। কোথায় লাগবে না লাগবে, হ্যাঁ? এখান থেকে আবার কিভাবে অ্যাড করব, এখানে এই যে ঘুরে ফিরে গুটেনবার্গ ব্লগের মতো আসে, ব্লক। তো জি এইটাকে ইজি করার জন্য আমাদের লাগবে হচ্ছে ক্লাসিক উইজেটস। এইটাতে আমরা অ্যাক্টিভেট করে নিব। আবার পুরোনো সিস্টেমে আমরা উইজেটগুলো জাস্ট রিফ্রেশ করলে দেখি, হ্যাঁ, দেখতে পাচ্ছেন? এইখানে আমার জি যা স্যার। যা লাগবে, আমার ধরেন এই কার্ডটা লাগবে কোথায়, ফুটার কলাম 3-তে। কার্টে যাব, ফুটার কলাম 3 যেটা, এই যে 3, জাস্ট সিলেক্ট করব, অ্যাড উইজেট দেবো, দেখেন চলে আসছে এখানে। হ্যাঁ, আবার ধরেন হুম, আপনার ফুটার কলাম 1-এ আমার লাগবে হচ্ছে কাস্টম এইচটিএমএল। এখানে যাব, ফুটার কলাম 1 সিলেক্ট করব, অ্যাড উইজেটে ক্লিক করব, যেখানে চলে আসছে, হ্যাঁ? মানে আমাদের উইজেটের যখন আমরা বিস্তারিত কাজ করব তখন এটা আপনারা ভালো বুঝতে পারবেন। আরো ভালো বুঝতে পারছি। হ্যাঁ, কিন্তু আপাতত আমরা এটা বুঝি যে ক্লাসিক উইজেটের কাজ হচ্ছে আমাদের পুরনো সিস্টেমে ইজি ওয়েতে দেখানো। আমি এটা ডিলিট জি, করে ঠিক দিলাম। আছে। এরপরের হচ্ছে কন্ট্রাক্ট ফর্ম 7, এটা হচ্ছে থিমের সাথে আসছে, এটা যাবে না। এলিমেন্টর মাস্ট লাগবে। প্রত্যেকটা থিম এবং ইসের সাথে আমরা এলিমেন্টর নিয়ে কাজ করবো, এলিমেন্টর এবং এলিমেন্টর প্রো। এলিমেন্টর তো হচ্ছে ফ্রি থিম, আপনি জাস্ট অ্যাড প্লাগিনে গিয়ে এলিমেন্টর লিখে সার্চ করে ইনস্টল করে নেবেন। আর এলিমেন্টর প্রোটার জন্য আপনাদেরকে যেটা দেখিয়েছি, ডেভ প্রো, আপনারা লিঙ্কটা দিয়ে দিবেন, লিঙ্ক থেকে ডাউনলোড করে আপনাদেরকে এলিমেন্টর প্রোটা প্রোভাইড করা হবে। এরপরে লাগবে হচ্ছে ফ্লাইং প্রেস। ফ্লাইং প্রেসটা হচ্ছে এক ধরনের ক্যাশিং প্লাগইন। আমরা যে সাইটেই কাজ করি না কেন, কাজগুলো দেখা যায় স্লো হয়ে যায়, হ্যাঁ, আমাদের লোডিং টাইম বেশি লাগে, সেজন্য আমাদের ফ্লাইং প্রেস লাগবে। ফ্লাইং প্রেসটা হচ্ছে প্রিমিয়াম প্লাগইন। এটাও আপনি একইভাবে আপনাদের যেটা দেখিয়েছি ডেভ প্রো, ডেভ প্রো থেকে সার্চ করে লিঙ্কটা দিয়ে দিবেন, আপনাদেরকে দিয়ে দেওয়া হবে ফ্লাইং প্রেস। আর এই মুহূর্তে আমি যেগুলো দেখাচ্ছি সেগুলো একটা কমপ্লিট আমি ডাউনলোড করে আপনাদেরকে হোয়াটসঅ্যাপে বা গুগল ড্রাইভে দিয়ে শেয়ার করে দিব, আপনারা সেখান থেকে সবগুলো ডাউনলোড করে নেবেন। আর গ্রুপে সবসময় আপডেট দেওয়া হবে, কোনো লিঙ্ক বা কোনো কিছু, সেটা আপডেট দেওয়া হবে, ওখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এখান থেকে আমি ডাউনলোড করে দিয়ে দিব, আপনারা জাস্ট প্লাগইনে আসবেন, অ্যাড প্লাগইনে গিয়ে, যেহেতু আমরা এটা বাইরে থেকে এখানে আপলোড করব, জাস্ট আপলোড প্লাগইনে গিয়ে সুইচ ফাইলে যাব, এখান থেকে ফ্লাইং প্রেস যে যেমন এটা আমার কাছে আছে, এটা জাস্ট ওপেন করব, করে ইনস্টল করে দিব। আপনাদের সময় নতুন আসবে, অ্যাক্টিভেট আসবে, আমার যেহেতু আছে ওই জন্য আমাকে রিপ্লেস দেখাচ্ছে। আমি রিপ্লেস করলাম, জাস্ট অ্যাক্টিভেট প্লাগ ইন করলাম। এরপরে আপনি দেখেন ফ্লাইং প্রেস কিন্তু অ্যাক্টিভেট হয়ে গেছে। ফ্লাইং প্রেসের ইন্টারফেসটা খুবই ইজি ইন্টারফেস। ফ্লাইং প্রেসে ক্লিক করলে আপনাকে এখান থেকে কিচ্ছু দিয়ে হাত দিতে হবে না, সে নিজের মতো করে সব করে নেবে, আমাদের কোনো কিছু এখানে করতে হবে না, জাস্ট এগুলো যেভাবে আছে সেভাবেই থাকবে। আপনি যেটা করতে পারেন সেটা হলো এই যে প্রিলোড ক্যাশ, অথবা যে এখান থেকে ফ্লাইং প্রেসের উপরে প্রিলোড ক্যাশ এবং পার্স পেজেস অ্যান্ড প্রিলোড, এইটাতে ক্লিক করবেন। প্রথমে এটা, তারপরে এটা। এটা হলে হবে কি, সে প্রত্যেকটা পেজকে নিজের মধ্যে ক্যাশ করে নেবে। ক্যাশ করে নিয়ে সে নিজের, তার যেহেতু ইন্টারনাল সেটিংস আছে, সে নিজের মতো করে কতটা ফাস্ট করা যায় সেটা তার কাজ।
মানে তার কাছে রেখে সে আর কি তাড়াতাড়ি কি হ্যাঁ আমাদেরকে আউটপুটটা দেওয়ার চেষ্টা করবে, এই তো? হ্যাঁ, আমরা এই যেমন ফ্লাইং প্রেস থেকে যখন পেজ পার্স পেজেস অ্যান্ড পিলোডে দিলাম, তখন সে জি দেখুন স্যার। অলরেডি 50টা ইউআরএল কিউতে নিয়ে নিচ্ছে। মানে আমাদের এই ওয়েবসাইটে এখন পর্যন্ত 50টা পেজের মতো আছে, ধরেন প্রোডাক্ট পেজগুলো একটা পেজ। জি জি। সে 50টা ইউআরএল পেয়েছে, এই 50টাকে সে এখন ক্যাশ করবে। ক্যাশ করার যে সে দেন একটু যদি রিলোড দিয়ে একটা হয়েছে, এরপরে হয়তো 2টা হবে, 3টা হবে, হ্যাঁ, এইভাবে সে তার মতো করে করে নিবে। বুঝতে এখনও পারছি। একটা আছে, আরও হবে, সে নিজের মতো করে কাজ করতেছে। তো আমরা একটু পরে যদি আবার রিলোড করে দেখতে পারবো। আমি পরবর্তী এসে যাচ্ছি। তাহলে ফ্লাইং প্রেস লাগবে আমাদের, এরপরে লাগবে হচ্ছে আমাদের হ্যালো ডলি। প্রয়োজন নেই, এটা বাই ডিফল্ট আসে, এটা ডিলিট করে দিচ্ছি। মেইলচিম্প এটা থিমের সাথে আসছে, এটা দরকার ছিল তাই দিতে হয়েছে, তাছাড়া এমনিতে প্রয়োজন নেই। এরপরে লাগবে আমাদের প্রোডাক্ট ইম্পোর্ট এক্সপোর্ট ফর ই কমার্স। এটা লাগবে এই কারণে, যখন আপনি অন্যান্য ওয়েবসাইট থেকে প্রোডাক্ট ইম্পোর্ট করবেন, সেক্ষেত্রে আপনার এই প্লাগইনটা লাগবে। এখন যদি আপনি নিউ হন, যে না আমার একটাই ওয়েবসাইট, আর কোনো প্রোডাক্ট নাই, আমার এখানে যা আছে তাই, তাহলে সেক্ষেত্রে আপনার প্রয়োজন নেই। যদি থাকে তাহলে প্রয়োজন আছে। অন্য ওয়েবসাইটে যদি প্রোডাক্ট থাকে সেক্ষেত্রে এটা লাগবে। এরপর হচ্ছে সেভ এসভিজি লাগবে। সেভ এসভিজিটা লাগবে এই কারণে, আমাদের অনেকগুলো ইমেজের ফরম্যাট হচ্ছে ডট এসভিজি। যেমন আমার জি এই স্যার। লোগোটা, আমি যদি এই লোগোটা দেখি, এই লোগোটা কিন্তু এসভিজি ফরম্যাট। কীভাবে বুঝলাম? জাস্ট সেভ অ্যাজে যাবেন। সাধারণত ইমেজ হলে কিন্তু সেভ ইমেজ আসে, তাই না? আর জি স্যার। এসভিজিতে কিন্তু সেভ ইমেজ আসবে না, এসভিজিতে আসবে সেভ অ্যাজ। আপনি যদি সেভ অ্যাজে ক্লিক করেন, একটু ওয়েট করি, তাহলে দেখেন এই যে ডট এসভিজি। এক্সটেনশন, হ্যাঁ। হ্যাঁ, ডট এসভিজি। তো আমাদের এসভিজি যত লোগো আছে, এসভিজির সুবিধাটা কি? এসভিজির সুবিধা হচ্ছে এটাকে আপনি যতই জুম করেন না কেন এটা ফাটবে না, এই কারণে এসভিজিটা ব্যবহার করা হয়। আবার মানে এসভিজি রেজুলেশনটা অনেক ভালো স্যার। রেজুলেশনটা সে 100% থাকবে, হ্যাঁ। যতই বড় করেন ও ফাটবে না। আর হচ্ছে এসভিজি ফাইলের সাইজ অনেক ছোট হয়। আমাদের যদি এইটা সেভ করি, দেখেন কত কত এমবি, এমবিও না, আপনি যদি এটা ইমেজে কনভার্ট করেন হয়তো বা 1 এমবি হতে পারে বা 500 কেবি হতে পারে। বাট আমি যদি এইটা সেভ করি, একটু দেখি, মাত্র 8 কেবি। তো 8 কেবির একটা ফাইল লোড হতে কত সময় লাগবে? কোনো সময়ই জি লাগবে না স্যার। বলা যায়। হ্যাঁ হ্যাঁ। তো এই জন্য এসভিজি, আমাদের যত এসভিজি ইমেজ আছে সেগুলো ব্যবহার করার জন্য আমাদের সেভ এসভিজিটা লাগবে। এইটা সাপোর্টে এসভিজিটা আপলোড হবে, না হলে কিন্তু এসভিজি আপলোড করতে যাবেন আর ইরর খাবেন, তখন দেখাবে যে এটা আমাদের সাপোর্ট করবে না। সেজন্য আমাদের সেভ এসভিজিটা লাগবে। এরপরে লাগবে হচ্ছে আপড্রাফট প্লাস। মোস্ট এবং ইম্পর্ট্যান্ট, মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্লাগইন হচ্ছে আপড্রাফট প্লাস। এটার কাজ এই কারণেই লাগবে, আপনার প্রত্যেকটা সময়ে আপনি যে কাজগুলো করতেছেন সেইগুলো ব্যাকআপ রাখার জন্য আপনার আপড্রাফট প্লাস লাগবেই লাগবে। আপড্রাফট প্লাস একইভাবে এখানে সার্চ করবেন, মানে আপনার যা লাগে এখান থেকে আপনারা খুঁজে নেবেন আর আমাদের লিঙ্কগুলো দিয়ে দিবেন। আপাতত যদিও আমরা সব একটা প্যাকেজ করে দিয়ে দিব, এটা ডাউনলোড করে প্লাগইনটা আপলোড করতে হবে। আপলোড করলে সরাসরি এইখানে প্লাগইনটা চলে আসবে। এই প্লাগইন থেকে আমরা এখন যাব সেটিংসে, আমরা সেটিংসটা দেখি। সেটিংসের ইন্টারফেসটা এরকম। এখান থেকে আপনারা মাইগ্রেট, ক্লোন, ব্যাকআপ, রিস্টোর, সেটিংস, অ্যাডভান্স টুলস, এইগুলোই আছে। তো আমরা এখান থেকে যেটা করব, প্রথমে যাব সেটিংসে গিয়ে আমাদেরকে ফাইল ব্যাকআপ, আমরা যদি অটো ব্যাকআপ চাই সেক্ষেত্রে এই শিডিউলটা, এটা কিন্তু ম্যানুয়াল থাকবে, এরকম ম্যানুয়াল থাকবে। তা আমরা যদি অটো ব্যাকআপ চাই, যে না আমরা ডেইলি একটা করে এই সাইটের ব্যাকআপ থাকুক, সেক্ষেত্রে আমরা দিব কয়েক ঘন্টা পর পর চান অথবা ডেইলি চান কিনা। ডেইলি দিলাম আমি, যে একদিনে একটা ব্যাকআপ অটো, আমি এই ওয়েবসাইটে ঢুকি আর না ঢুকি সে অটো ব্যাকআপটা নিয়ে নেবে। তাহলে আমরা একটা টাইম দিয়ে দিলাম, এটা যেমন 0001 মানে হচ্ছে 12টা 1 মিনিট, রাত 12টা 1 মিনিটে সে ব্যাকআপটা শুরু করে দিবে। আমি যদি আগের ব্যাকআপ দেখি, দেখেন এই যে রাত 12টা 1-এ শুরু করছে, 4 মিনিটে ব্যাকআপ হয়ে গেছে। তার আগের দিন দেখেন সে 12টা 40-এ গিয়ে ধরছে, তার আগে 12টা 1-এ শুরু করছে, মানে শেষ করে ফেলছে। সে যেভাবে অটো ব্যাকআপ নিতে পারে তার সময় মতো সে নিয়ে নিচ্ছে, যদিও আমরা টাইম সেট করে দিয়েছি এটা। আর এটার মানে হচ্ছে অ্যান্ড রিটেইন দিস ম্যানি শিডিউল ব্যাকআপস, এটার মানে হচ্ছে
আপনি টোটাল কতটা ব্যাকআপ চাচ্ছেন। আমি যদি 10টা চাই, 10 দিনের জন্য 10টা, যেহেতু ডেইলি দিছি হিসাবটা বুঝেন, ডেইলি 7টা মানে 7 দিনে 7টা। যদি আমি এভরি 8 আওয়ার দেই, দিয়ে যদি আমি এখানে 10 দেই, তাহলে আহসান স্যার হিসাবটা বলেন তো মোট কী হলো, কীভাবে কী দাঁড়ালো, দিনে কয়টা দেবেন, কয় দিনের থাকলো। মানে ডেইলি কি বলছেন স্যার? এখানে আমার চোখে আজকে দেখতেছে, ঝাপসা লাগতেছে। আচ্ছা, বলছিলাম যে এখানে যদি আমরা ডেইলি দেই আর জি এখানে স্যার, 7 দেই, তার মানে 7 দিনে 7টা থাকবে, দিনে একটা করে পড়তেছে স্যার নাকি? দিনে একটা করে পড়তেছে। জি। আর যদি এমন হয় যে আমি এভরি 8 আওয়ার্স দিছি বাট এখানে 10টা দিছি, এটার মানে হচ্ছে প্রতি 8 ঘন্টা পর পর একটা করে ব্যাকআপ হবে। তাহলে হ্যাঁ, দিনে কয়টা হলো, 8 ঘন্টা তিন পর পর দিনের চার, এটা ব্যাকআপ হবে স্যার। দিনে হচ্ছে 3টা। তিনটে, 24। হ্যাঁ জি স্যার, 3টে, তিনটার তাহলে একটু 10টায় গিয়ে সে থেমে যাবে। থেমে যাবে। জি স্যার। মানে কি দাঁড়ালো, 3 তিরিকে 9, 3 দিন, 9, 3 দিনের পরে আর একদিনের জন্য একটা। একটা এখন নেবে স্যার। 3 দিন এখন প্লাস, এখানে হ্যাঁ। 10 মানে যে হচ্ছে সে 3 দিন পরে নেওয়া ছেড়ে দিবে তা না, কিন্তু সে সে 3 ওইটা দিন কন্টিনিউ পর্যন্ত করবে ব্যাকআপ স্যার। রাখবে, হ্যাঁ, আর পূর্বেরগুলো ডিলিট করে দিবে। আহ, হ্যাঁ, নিয়মটা হচ্ছে আপনি যদি 7 দিন দেন ডেইলি, তাহলে সে 7টা রাখবে, মানে আগের 7টা গুলোকে রাখবে। সে ডিলিট করে দিবে স্যার, আর মনে করেন নতুন গুলোকে রাখবে। শনিবার থেকে শুক্রবার 7 দিন, জি স্যার। তাহলে সে শনিবার থেকে শুক্রবার পর্যন্ত ব্যাকআপ রাখবে। যখন জি, পরের শনিবার যাবে, তাহলে আগের শনিবারেরটা ডিলিট করে দিবে। পরে বুঝতে পারছি। যখন রবিবার আগাবে, আগের রবিবারটা ডিলিট করে দিবে। আবার আহ, যখন সোমবার আগাবে, পিছনের একটা ডিলিট হবে। এইভাবে চলবে বাই রোটেশন। তো আহ, যাই হোক, এটা আপনার বোঝার দরকার নাই এতটা। ডেইলি হলে ডেইলি, এভরি 8 আওয়ার্স হলে এভরি 8 আওয়ার্স, আপনি কয়টা পর্যন্ত ব্যাকআপ রাখতে চান। এখন এটা ডিপেন্ড করবে হচ্ছে আপনার গুগল ড্রাইভের কীরকম ফাঁকা আছে, অথবা আপনারা চাইলে নতুন করে একটা অ্যাকাউন্ট করে 15 জিবি করে তো পাওয়াই যায়, জি স্যার। সেটা আপনি ব্যবহার করতে পারেন। এইটার সাথে ডেটাবেস সেম ওয়েতে রাখতে হবে। এটা যদি ডেইলি 7 থাকে, এটাও ডেইলি 7 রাখতে হবে। এটা এটা কিছু না, এটা ডেইলি 7, এটা ডেইলি 7 হলো, এটাও ডেইলি 7। মানে এটা দুইটা যদি 8 সেটিংস ঘন্টা, তো হ্যাঁ সেম হবে আর কি। সেম হবে, 8 ঘন্টা পরে দেন তাহলে এটাও 8 ঘন্টা পরে হবে। এখানেও 7, এখানেও 7। মানে এই ফাইল ব্যাকআপ এবং ডেটাবেস সেম হতে হবে, কেননা ডেটাবেস ছাড়া ফাইল যেমন হচ্ছে আপনার অসম্পূর্ণ, আবার ফাইল ছাড়াও ডেটাবেস অসম্পূর্ণ। আমাদের দুটোই লাগবে অ্যাট এ টাইম। তো সেই জন্য এই সেটিং দুইটা সেম ডেতে এবং সেম টাইমে রাখতে হবে। তা আমি ধরেন ডেইলি রাখতেছি 7 দিন, এটাও ডেইলি রাখতেছি 7 দিন। এখন কথা হচ্ছে এটা সেভ দিলাম। আপনারা ডেটাগুলো কোথায় রাখবেন, আপনাদের যদি কারো ড্রপবক্স থাকে অথবা গুগল ক্লাউড থাকে, এগুলোতেও রাখতে পারেন, ওয়ান ড্রাইভেও রাখতে পারেন। তো আমাদের সবথেকে পপুলার এবং ইজি হয়েছে গুগল ড্রাইভ, সবাই পারি। জাস্ট গুগল ড্রাইভটা আমি এটা একটু রিমুভ করে দিলাম দেখার জন্যে। আপনারা জাস্ট গুগল ড্রাইভে এসে সিলেক্ট করে দিবেন, সিলেক্ট করে দিলে আপনাদের এখানে সাইন ইন নামে একটা অপশন আসবে। এই জি এটা স্যার। সিলেক্ট করার পরে সেভ করে দিবেন। প্রথমবার হলে আপনাদের সরাসরি এখানে সাইন ইন আসবে। যেহেতু আমার অলরেডি করা আছে, আমার এখানে বলতেছে সাইন ইন করার জন্য। আমি সাইন ইনে এই যে নিচে অপশনটা আসছে, এখান থেকে আমি আমার অন্য একটা অ্যাকাউন্ট, তো আমি অন্য অ্যাকাউন্টে ব্যবহার করি। আপনারা জাস্ট সাইন ইন করে মানে নেবেন, আমরা আর কি স্যার, যে ইমেলের ড্রাইভে রাখতে চাই সেই ইমেলটা এখানে দিয়ে লগ ইন করবো, এই তো? লগ ইন করবেন। হ্যাঁ, যদি লগ ইন করা থাকে তাহলে লাগবে না, লগ ইন তাহলে তো করা না লাগবে না। থাকলে লগ ইন করে নেবেন। এখানে আসার পরে কন্টিনিউ করব, এরপরে আবার কন্টিনিউ করব, কমপ্লিট সেটআপে ক্লিক করব, আবার সেটিংয়ে যাব। এটা দুইবার করতে হবে, অনেক সময় একবারে হয় না। এটা এখানে এসে আবার সাইন ইনে যাব, এখানে এটা সিলেক্ট করে দিব, কন্টিনিউ করব, আবার কন্টিনিউ করব, কমপ্লিট করে দিব। আচ্ছা, আমাদের এটা কানেক্ট হয়ে গেছে। কিভাবে কানেক্ট হয়েছে বুঝবেন, সেটিংয়ে আসবেন, এসে দেখবেন আপনার ইমেলটা শো করবে, এখানে অ্যাকাউন্ট হোল্ডার্স নেম, নাম সহ ইমেলটা শো করবে। যখন শো করবে বুঝে যাবেন যে কানেক্ট হয়ে গেছে। এরপরে কাজ হচ্ছে আপনি গুগল ড্রাইভের কোথায় এই ফাইলগুলো রাখতে চাচ্ছেন। যেমন আমার এই রকম একটা ফোল্ডার আছে, ওয়েবসাইট ব্যাকআপ আছে, এরপর রেগুলার ব্যাকআপ আছে, হ্যাঁ, ট্রাস্টব্যান্ড বিডি আছে, এইখানে আমি রেখেছি। আপনি চাইলে এইভাবে রাখতে পারেন, অথবা আপনি এখানে নতুন ফোল্ডারও ক্রিয়েট করতে পারেন। কিভাবে করতে পারেন, আপনি গুগল ড্রাইভে এসে ধরেন আপনি নতুন একটা নাম দিলেন,
নামটা কি দিতে পারি, দেন ব্যাকআপ লিখে একটা দিলাম, জি স্যার, একটু বোঝার জন্য। হ্যাঁ ব্যাকআপ। এরপরে দিলাম হচ্ছে ট্রাস্ট বন্ড, যেহেতু আমার ওয়েবসাইটের নাম এটা। আপনারা যদি টেমপ্লেট করেন টেমপ্লেটের নাম দিবেন, যে সাপোজ আমি ট্রাস্ট বন্ড দিয়েই করলাম। আপনারা যদি হয় আপনারা দিবেন, কি দিতে পারেন বলেন তো একটা। দেন না স্যার, আপাতত একটা কিছু দেন, দেন টেস্ট বা কোনো টেমপ্লেটই দেন। কমার্স ই কমার্স, হ্যাঁ। 1, আপনি নাম থাকলে নাম দিবেন, দিয়ে তাহলে জাস্ট বোঝা সেভ যাবে ক্লিক স্যার, ইজি। করবেন। হ্যাঁ, ইজি হবে, হ্যাঁ। সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পরে ব্যাকআপ অ্যান্ড রিস্টোরে এসে এখানে রিস্ক্যান রিমোট স্টোরেজ দিবেন। আর আমরা দেখতে চাই ওইখানে কোনো কিছু আছে কি না। জি স্যার। এটা এখনো পাই নাই আমরা। অথবা আপনি চাইলে আপনার গুগল ড্রাইভে চলে যাবেন, গিয়ে ওখানে আগে ফোল্ডার করে নেবেন। আমি একটু যাই। এই এখানে ক্লাস করতেছি আর তুমি এখানে কথা বলতেছো, এগুলো মানুষ শুনতেছে না, রেকর্ড হচ্ছে এই কথাগুলো। যে আমি একটু ড্রাইভে যাচ্ছি, শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ, জি স্যার, জি স্যার। এখান থেকে একটু সুইচ করি। হ্যাঁ, আমরা যখন রেকর্ডে যাই তখন কম্পিউটার স্লো হয়ে যায়। এটা আমরা গত ক্লাসে ফাইন্ড আউট করেছি যে আসলে কি কারণে স্লো হয়। আমাদেরকে একটু ওয়েটই করতে হবে। এখান থেকে আমরা নিউয়ে গিয়ে একটা ফোল্ডার করে নিব, নাম দিলাম ব্যাকআপ। এখানে চলে গেলাম। আচ্ছা, অলরেডি ব্যাকআপ ওই যে ওটাও কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, খেয়াল করেছেন কি না? আমি যেহেতু ব্যাকআপ দিয়েছিলাম যেটা এখানে, তৈরি হ্যাঁ, যেটা এখান থেকে তৈরি ব্যাকআপের করলেন স্যার। ভিতরে ই কমার্স 1, আমরা জি যদি স্যার। একটু, এখানে অলরেডি একটা তৈরি হয়ে গেছে। তাহলে তৈরি হলে ওটাতেই দিয়ে দেন স্যার। হ্যাঁ, ওটাতেই হয়ে যায়। আমরা একটু নতুন করে তৈরি না করে আমরা চেক করে দেখব। জি জি। জাস্ট আমরা ব্যাকআপে এসে আমরা এই সাইটটা একটা ব্যাকআপ নিয়ে নিই। জি স্যার। একটা তো হচ্ছে আমাদের অটো ব্যাকআপ আছে, রাত 12টায় শুরু হবে। কিন্তু ধরেন আপনি 2 ঘন্টা কাজ করলেন, 2 ঘন্টা কাজ করার পরে আপনার কাছে মনে হলো যে না, আমি যে 2 ঘন্টা করলাম যাতে নষ্ট না হয়, আপনি জাস্ট ব্যাকআপ নাওতে ক্লিক করবেন। এখানে এগুলো আসবে, এগুলো সব ঠিক থাকবে, অ্যান্ড জাস্ট ব্যাকআপ নাও। এর মধ্যে আমরা একটু ফ্লাইং প্রেসের এটা দেখে আসি, মানে আমাদের 50টা ইউআরএল কিউতে ছিল, স্যার। জি স্যার। সে অলরেডি এই যে 47টা ক্যাশ করে ফেলছে। আর নাই, 47টাই ছিল। এই 47টা যে কিউ করলো না, এখন যদি আপনি ওয়েবসাইটের প্রত্যেকটা পেজে ঢুকেন, বিশেষ করে এটা ওয়েবসাইট, আমরা যদি অন্য একটা এসে যাই, সে এখন দ্রুত লোড নিবে। বুঝতে পারছেন, সাইট আপনার সুপার ফাস্ট হবে। জি স্যার। আমার কিন্তু ইন্টারনেট এমনিতেই স্লো হয়ে গেছে, তারপরেও দেখেন সে কিন্তু লোড নিচ্ছে দ্রুত। এটা হচ্ছে ক্যাশিংয়ের একটা বড় সুবিধা। ওই যে স্যার আইএসপি গুলো যেভাবে করে ইউটিউব এরকম। ওটা ওটা অন্য জিনিস, ওটা অন্য। না, তাই বলে ওইরকম একটা সিস্টেম যে ক্যাশে এটা করে রেখে হচ্ছে, আর কি হ্যাঁ তাড়াতাড়ি আমাদেরকে সার্ভিস দেবে। হ্যাঁ, মানে
আপনি যেটাতেই যাবেন দেখবেন যে অনেক ফাস্ট লোড নিবে। তা আমরা তো কেউ স্লো ওয়েবসাইট চাই না, এমনকি ক্লায়েন্টও যদি স্লো ওয়েবসাইট পায় আপনার বলবে যে আপনার আমার দরকার নেই। বুঝলাম স্যার, এগুলা তো আমরা অন্যান্য ওয়েবসাইটেও ব্যবহার করতে পারি এই প্লাগইন গুলা। এই জন্য তো দেখাচ্ছি ওয়ার্ডপ্রেসে সবগুলা জায়গায় ব্যবহার করবেন, এগুলোই লাগবে। কাজে লাগবে, হ্যাঁ। রাইট। আচ্ছা, এখানে আমাদের আপডেট এটা কত দূর হচ্ছে, এখানে কোনটাতে আছে, এইটাতে আছে নাকি এটাতে নেই? দেখছেন এই যে ই কমার্স 1 অলরেডি কিন্তু আপডেটগুলো জমা হচ্ছে, এই যে একটা জমা হয়ে গেছে, আর পুরোটা কমপ্লিট হলে হয়তো 2টা বা 3টা এরকম আসবে। এটা স্যার ওই যে সাইটটার সাইজের উপর ডিপেন্ড করবে স্যার, এই যে হয়ে গেছে হ্যাঁ মনে হয়। হ্যাঁ হ্যাঁ, সাইটের সাইজের উপর ডিপেন্ড করবে। এই যে শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেছে। এই যে ওয়েবসাইটটা আসছে, রিলোড করে দেখেন 2 4 5টা, মানে যতটুকু তার ওয়েবসাইটের সাইজ সেই অনুযায়ী সেই ব্যাকআপটা চলে আসবে। এখন ধরেন আপনি যে এখানে ই কমার্স 1 দিয়ে যে করলেন, আপনি যদি অন্য জি একটা স্যার। ক্লায়েন্ট আছে, এটা হলো আপনার একরকম ব্যাকআপের জায়গায় আপনি নতুন করে নামটা দিতে পারেন যে মাই কালেকশন। আপনার কালেকশনে এসে আপনি নতুন নাম দিলেন যে এটা হলো ফ্যাশন টেমপ্লেট, এটা অমুক টেমপ্লেট, এটা তমুক টেমপ্লেট, এইগুলো আপনার সব জি জমা স্যার। থাকবে। আপনি ক্লায়েন্টের ওয়েবসাইটে জাস্ট আপড্রাফট প্লাসটা ইনস্টল করে এই একইভাবে সেটিংসে গিয়ে আপনি গুগল ড্রাইভ কানেক্ট করবেন, কানেক্ট করে এই রিস্ক্যান রিমোট স্টোরেজ করবেন। এখন যদি আমি রিস্ক্যান করি দেখেন আমার একটা জমা হয়েছে না, জি স্যার। একটাই আসবে, একটু ওয়েট করি। আচ্ছা, এই পূর্বের এগুলো না ক্যাশিংয়ের কারণে আসতেছে, আমি যদি সব একটু রিমুভ করে দিই, এইটা বাদ দিয়ে ডিলিট, এটা জাস্ট এখান থেকে ডিলিট করে দিই, এটাও ডিলিট করে দিই তাহলে। এখন যদি আমি এটাকে স্ক্যান দিই দেখেন, একটা পাইছে, একটাই আসছে, বুঝতে পারছেন? জি স্যার। আপনি যদি এখানে আরও একটা নেন তাহলে 2 নম্বরের 2 নম্বরটাও আসবে। আবার এখান থেকে যদি ডিলিট করে দেই, এটা এইগুলো ডিলিট করে দেই, এখানে যদি স্ক্যান করি কিছুই পাবো না, বুঝতে পারছেন? তার মানে ও তো আর ফাইলই পাইতেছেন। জি স্যার, ফাইলই হ্যাঁ। পাইতেছেন। এখন ফাইলই ধরেন আপনি পাইতেছেন। একটু ইমাজিন করেন যে আমরা এখন আছি trustbandbd.com, তাই না? জি স্যার। এখন ধরেন আমি এটাতে না, আমি অন্য একটা ডোমেইনে, আমি যদি আপনারা যদি যান তাহলে সেই ডোমেইনে গেলে সেই ডোমেইনে ঢোকার পরে জাস্ট আপডেট প্লাস ইনস্টল করবেন, কানেক্ট করবেন এইভাবে যেভাবে দেখালাম গুগল ড্রাইভ সেটিংয়ে কানেক্ট করে এই ফোল্ডারটাই রাখবেন। এই ফোল্ডারটা রেখে রিস্ক্যান করে এটাকে জাস্ট রিস্টোর করে দিবেন, জাস্ট রিস্টোর, এই সব টিক দিবেন, দিয়ে নেক্সট করবেন। নেক্সট করলেই দেখবেন যে আপনার ওই সাইটের ডেটা এই সাইটে চলে আসছে। আমরা এটাকে একটু প্র্যাকটিক্যালি দেখাবো। এটা যেমন টেস্টিডব্লিউপিতে গেলে মনে হয় আমরা সহজে পাবো একটা। একটা যদি নেওয়া যায় স্যার, একটু যদি হ্যাঁ, তাড়াতাড়ি হয়ে যায় তাহলে। হ্যাঁ। অথবা স্যার ওখানে যে 5টা ফাইল আসলো না? হ্যাঁ ওইগুলো হ্যালো। আপনি ম্যানুয়ালি চাচ্ছেন তো? না না না, একটু কমাই দিলে তো তাড়াতাড়ি হবে নাকি আরো? না কমানো না, এটা হলো সাইটে যা থাকবে তাই সে ঢুকাবে এখানে, এখানে আপনার আমার হাত নাই, ও মানে তাহলে ঠিক প্লাগইন নিজের আছে। মতো করে এটা করতেছে। হ্যাঁ, ও সাইজ এই যে করতেছে, ফ্রেশ হ্যাঁ সাইট, ঠিক এটা আছে। একটা ফ্রেশ সাইট না, হুম। প্লাগইনগুলো এগুলো আমার দরকার নেই। ফ্রেশ সাইটে আসবেন, এসে জাস্ট অ্যাড প্লাগইনে গিয়ে আপনাদের কাজ হচ্ছে ওইটা এখানে এই ইনস্টল করা। আপডেট প্লাসটা ইনস্টল করা।
অ্যাক্টিভেট প্লাগইন, এরপরে হচ্ছে সেটিংস। এখান থেকে আমি সেটিংয়ে গেলাম, এটা গুগল ড্রাইভটা কানেক্ট করি। এটা এখান থেকে আমার অ্যাকাউন্টটা কানেক্ট করে দিই। জি স্যার। এটা দ্বিতীয়বার আরেকবার দিলাম, এখনো দেখেন নাম আসে নাই। জি স্যার, মানে দ্বিতীয়বার চূড়ান্ত নাম আসলে বুঝবো যে কনফার্ম হয়েছে। কনফার্ম হয়েছে। একবার দিলেও হবে, হবে না যে তা না, কিন্তু পরে এরর খেতে পারেন। আমার অভিজ্ঞতা থেকে আমি যতবার দেখেছি 2বার করেই দিতে হয়। দেখুন অলরেডি নাম চলে আসছে। হ্যাঁ, এখান থেকে আমি যে এক্সিস্টিং ফোল্ডারটা দিলাম, ব্যাকআপ থেকে ই কমার্স ওয়ান, এটা ধরিয়ে দিলাম। ঠিক আছে, এটা জাস্ট আমি নিচে সেভ চেঞ্জেস করলাম। এখন আমার এই সাইটে এসে যদি আমি এটা একটু স্ক্যান করি, চলে আসছে আমার যেটা ব্যাকআপ ছিল ওখানে। জি এখান স্যার। থেকে নিয়েছি, এখানে জমা হয়েছে, এখানে টেনে আনলাম। জাস্ট এটাকে আমি রিস্টোরে ক্লিক করব, প্লাগইনে যাব, থিমস, আপলোড সবগুলো ক্লিক আদার করবো, হ্যাঁ। ডাটাবেস। হ্যাঁ, জাস্ট নেক্সট। তবে এক্ষেত্রে এখানে তো একটা স্যার বিষয় স্যার মাথায় রাখতে হবে, আপনারা জি ইউজার স্যার, আছে না, ইউজার, জি স্যার। ইউজারে গিয়ে আগে থেকে একটা অ্যাডমিন ইউজার তৈরি করে রাখবেন। না হলে পরে ব্যাকআপ আসবে ঠিকই, কিন্তু আপনি ঢুকতে পারবেন না। কারণ আপনার এটা যেমন ফ্রি সাইট, ফ্রি সাইটে তো আপনি চাইলেও ডেটাবেস নাই, জি আপনি স্যার। ডেটাবেসে ঢুকতে পারবেন না। যদি ডেটাবেস থাকতো তাহলে না ওখানে ঢুকে আমি ইউজার তৈরি করতে পারতাম। কিন্তু ফ্রি সাইট থেকে যখন ব্যাকআপ নেবেন সেক্ষেত্রে অবশ্যই একটা ইউজার রেখে দিবেন। এটাকে বুঝাতে পারছি কি না? জি স্যার। কেউ একজন হাত উঠাইছেন মনে হয়, এটা পরে শুনবো আমরা। স্যার এখানে একটা কথা, এখানে এটা দিয়ে সাধারণ কোনো কিছু তো মিসিং হওয়ার পসিবিলিটি নাই। না না না, পসিবিলিটি নেই। আপনি যখন ম্যানুয়ালি কোনো ওয়েবসাইটের ডেটা আপলোড করবেন সি প্যানেলে, তখন কিন্তু ডেটাবেজে কিছু কাজ করতে হয়, ইউআরএল চেঞ্জ করতে হয়, হ্যাঁ, আরও কিছু থাকে, এগুলো ডাউনলোড করতে হবে, আপলোড করতে হবে। হ্যাঁ, 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 সেটার থেকে আপনি জাস্ট এখান থেকে গুগল ড্রাইভে পাঠালেন, আর গুগল ড্রাইভ থেকে এখানে নিয়ে ওখান আসলেন। থেকেই নিয়ে নিল, হ্যাঁ। হ্যাঁ, তেমন কোনো কাজ নেই। এটাকে বলে হচ্ছে ওয়েবসাইট মাইগ্রেশন। এটা অনেকে জানেন কি না, ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে শুধু মাইগ্রেশনের উপরেও কাজ পাওয়া যায়। মানে একজনের একটা সাইট আছে, ওইখান থেকে ওইটাকে হ্যাঁ, ওনার মাইগ্রেট করে প্রিভিয়াস দাও। সাইটটাকে নতুন সাইটে কনভার্ট করবে, মানে নিয়ে আসবে। অথবা কাজ করেছেন আপনি, ক্লায়েন্টকে হ্যাঁ, ডেলিভারি দিবেন, এই সাইট আপনার ধরেন ডাউনলোড করবেন আবার আপলোড করবেন। হ্যাঁ, হ্যাঁ, এত হ্যাঁ। কিছু না করে জাস্ট রিস্টোর সাকসেসফুল হয়েছে, রিটার্ন টু আপডেট প্লাস কনফিগারেশনে গেলাম। এখান থেকে আমাদের যে ইউজার আছে আমি সেই ইউজারে যাই। আমি ভুলে গেছি। এটাও না, দেখছেন? আর আমিনুল স্যারের ক্লায়েন্ট মনে হয় ভিডিওটা দিয়েছে, ওই জন্য মনে হয় আমিনুল স্যার হ্যান্ড রেজ করছিল স্যার। আচ্ছা, আর ওটা কি এখন দেখাবেন না, মানে পরে ক্লাস শেষে দেখাবেন? আচ্ছা, আপনারটা কি খুব ইম্পর্ট্যান্ট? ইম্পর্টেন্ট বলতে ক্লায়েন্ট ভিডিও দিছে, আরো দিবে সে, মানে ফার্স্ট তাহলে এইটা দিতে দিছে আর থাকুক, কি। সে শেষ করুক, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তো আমি এটা কন্টিনিউ করেন। করে ফেলছি, দেখি একটু। এটাতে ফিউচার ওয়ান ঠিক আছে, পাসওয়ার্ডটা একটু মানে মিসম্যাচ হচ্ছে, এটা ঠিক আছে।
এটা হবে না, হয়ে গেছে। এখন দেখেন আমার যা যা সাইট ছিল, হ্যাঁ, পুরা সাইট চলে আসছে, চলে আসছে, যা আচ্ছা। কাজ করছি যেভাবে ছিল। এইটাই ভালো স্যার, ব্যাকআপ থাকলে সমস্যা নেই, মানে টেনশন ফ্রি থাকা যায়, হ্যাঁ কাজটা যেন আমার সমস্যা না হয়। সেদিন কি হয়েছে স্যার, ওই যে আপনি একটু দেখা দিলেন না, হ্যাঁ, আমি আপলোড নিছি মনে হয় যে 2বার নেই নেই তো, আপলোড নিতে নিতে আমার টাইম শেষ, আমার পুরা কাজটা শেষ। আজকে নতুন ভাবে করতেছি, এমনিতে চোখের সমস্যা। আচ্ছা, আহ, তাহলে যেভাবে আপনার থাকবে ওইভাবেই আপনি চাইলে আবার এখানে টেনে এনে ব্যাকআপটা নিতে পারবেন, বুঝতে পারছেন? না, ভালো ভালো স্যার, হ্যাঁ মানে তার মানে কি স্যার, যদি ওই যে আমাদের যে টেস্টি ডাব্লিউপি তে তো স্যার 48 ঘন্টার বেশি থাকে না সাইট, হ্যাঁ, আপনি ওইভাবে কাজ করবেন, কাজ করার ব্যাকআপ রেখে দিলে তার মানে আমি পরে আবার আরেকটা অ্যাকাউন্ট খুলে তো ওখানে নিয়ে কাজ করতে পারবো, হ্যাঁ তাই নিয়ে না? কাজ করতে পারবেন। আপনি জাস্ট এখানে গুগল ড্রাইভে জমা রাখলেন, এরপরে জাস্ট কানেক্ট করে ধরেন আপনি 24 ঘন্টা সময় দিছে, কতক্ষণ থাকে জানি না আমি, ওইরকম 24 ঘন্টা পুরো থাকে না 24 ঘন্টা থাকে স্যার। 24 ঘন্টা থাকলে আপনার 22 ঘন্টা কাজ 24 না স্যার, করছেন, 2 দিন 48 ঘন্টা। 48 হ্যাঁ, ঘন্টা, তাহলে আপনি ধরেন 46 ঘন্টা কাজ করছেন। কাজ করে আপনি সাধারণত 4-5 ঘন্টা পর পর ব্যাকআপ নিবেন, কারণ এটা হচ্ছে নিয়ম। আপনি ধরেন আপনি কোনো একটা প্লাগইন ইনস্টল দিতে গেলে সাইট ভেঙে গেল, তাহলে আপনি 2 ঘন্টা আগের যে ব্যাকআপটা ছিল ওইটা যখন আবার টেনে আনবেন, তাহলে আপনার হ্যাসেলটা কমে যাবে, 2 ঘন্টার কাজটা নষ্ট হবে। যদি আপনি পুরো 46 ঘন্টা কাজ করে নতুন একটা প্লাগইন দিতে যায়, সাইট ভেঙে যায়, আবার কাজ করতে হবে, সেজন্য এটা 2-4 স্যার ঘন্টা অনেক পর প্যারার পরই, স্যার, ওটা হ্যাঁ, অনেক প্যারার। এই জন্য বেস্ট না, প্র্যাকটিস হচ্ছে কাজ কাজ শেষ করে করে আসলে ব্যাকআপ রেখে দেওয়া ব্যাকআপটা ভালো। রেখে দিবেন, হ্যাঁ, কাজ শেষ ব্যাকআপ রেখে দিবেন। এই ফিরোজ স্যার, জি, আপনার যে এই যে সাইটটা ব্যাকআপ নিলেন না গুগল ড্রাইভে, হ্যাঁ, এটা কয় পেজের সাইটটা ছিল জানি? এইটা পেজ তো 50টা ইউআরএল, তাহলে একটু একটু দেখেন তো কতটুকু হয়েছে ওর ইয়াটা আর কি, সাইটের পরিমাণটা একটু সাইজ, দিন, সাইজটা একটু গুগল ড্রাইভে যেটা জমা হইলো। এইটা দেখা যায়, টোটাল ধরলে ইয়া করা যায় না, পুরো প্রপার্টিজ কোনো ইনফরমেশন সিস্টেম আছে না? এর তো মনে হয় নাই, দেখি তো তারপরেও, তাহলে থাক, তাহলে থাক। না তাই ভাবি যে কতটুকু আসছে সেটা একটু বোঝার জন্য। এটা বোঝা যাচ্ছে না, এটা বেশি না, অল্প। থাক থাক। আমার সাইটের সাইজ হবে কত, ধরেন 200 এমবি, ও তাহলে তো অনেকগুলো রাখা যাবে আমাদের ইয়া করে হ্যাঁ গুগল 15 ড্রাইভে। জিবি, তো 15 জিবিতে আপনি হ্যাঁ মোটামুটি অনেকগুলো ব্যাকআপ রাখতে পারবেন। আমরা পরবর্তীতে যদি আমাদের কমিউনিটি থাকে, আমরা ভবিষ্যতে গুগল ড্রাইভের একটা বড় স্টোরেজ কিনব 1 বছরের জন্য, যেভাবে ডোমেইন হোস্টিং কিনলাম এরকম 2 টেরাবাইটের একটা স্টোরেজ কিনে আমাদের সবার কাজগুলো ওখানে শেয়ার করে আমরা রেখে দিব। তাহলে হবে কি, আপনি একাই তো কিনতে গেলে 8,000-9,000 টাকা চলে যাবে, যখন সবাই মিলে দিবে তখন কিন্তু অল্প অল্প টাকা করতে। লাগবে, সবার ব্যাকআপগুলো আপনি রাখতে পারতেছেন। না, ব্যাকআপ তো আসলে লাগবে স্যার, একটা কাজ তো ব্যাকআপ ধরেন লাগবেই, আপনি রিপিট হতেই পারে, তো আমি কি বারবার করবো নাকি? ব্যাকআপ থাকলে ওখান থেকে জাস্ট ইমেজ আর কন্টেন্ট চেঞ্জ করে আমি একটু ওয়েবসাইট করে ফেলতে পারবো। হ্যাঁ সেটাই। তাহলে আপড্রাফট ব্যাকআপ প্লাস নিয়ে আর কারো কোনো প্রশ্ন আছে? মনে হয় থাকার কথা না। তারপরেও যদি থাকে আমরা একটু আপনারা আর লিখে রাখেন। ফিজিক্যালি যখন তার কাজ করব তখন তো আরো দেখাবেন, এখন তো না দেখাই স্যার, এটা তো ভিডিও করলেন না স্যার? হ্যাঁ ভিডিও করেছি। তাহলে তারপরে সমস্যা যদি নেই, এটা তো কোনো দেখতে পারবে ফাংশন সবাই। নিয়ে কারো কোনো প্রশ্ন থাকে বলতে পারেন। হ্যাঁ এখানে হ্যাঁ তেমন কোনো ফাংশন নেই, জাস্ট ব্যাকআপ রিস্টোর সেটিংস। অনেকে হয়তো বা মাস্টারি করে মাইগ্রেটর ক্লোনে যাবে, যান সমস্যা নাই, সব দেখেন, কিন্তু এগুলো খুব একটা কাজে দেয় না, এগুলো আমার অভিজ্ঞতা থেকে বলছি। স্যার। তারপরে কারো কোনো কোয়েশ্চেন থাকলে নেন। হ্যাঁ হ্যাঁ তা তো অবশ্যই। কারো কোনো আছে কোশ্চিন? তাহলে আমরা এই পার্টটা শেষ করে দিই। আচ্ছা মনে হচ্ছে না, তাহলে আমরা পরবর্তী প্লাগইনে যাই। জি স্যার। এখান থেকে আমরা এলিমেন্টর প্রো ফ্লাইং পেজ দেখলাম, এরপরে আপড্রাফট প্লাসও দেখলাম। ই কমার্স তো জানেন কি লাগেই, ই কমার্স ওয়েবসাইট করতে গেলে ই কমার্স লাগবেই, ই কমার্সের কোনো বিকল্প নেই। উডমার্ট কোড এটা হচ্ছে থিম থেকে আসছে, প্রয়োজন নেই। ইয়েলো পেন্সিলটা লাগবে। ইয়েলো পেন্সিলের কাজ হচ্ছে আমাদের গত ক্লাসে মনে হয় রেকর্ড আছে নাকি আহসান স্যার? জি স্যার, আবার থাকার স্যার কথা, হ্যাঁ। আরেকবার একটু দেখায় দেন, আমি এটা ওই দিন ভালোভাবে দেখতে পারিনি, এখানে আমি ছোট বাইরে। একটা টপিকস খালি স্যার দেখায় দেন ইয়েলো এটা সাইড। পেন্সিলের কাজ হচ্ছে যে কাজটা আমাদের কাস্টম কোডিং করতে হয়, সেই কাজটা আমরা ইয়েলো পেন্সিল দিয়ে করব।
আমাদের মানে দিন শেষের কথা যে নো কোডিংয়েই যাচ্ছি। আমরা ধরেন এখানে কোনো একটা পার্ট চেঞ্জ করব, কালার চেঞ্জ করব। কোনটা চেঞ্জ করা যায় হাসান স্যার? স্যার ওই যে ওই পয়েন্টটাই দেখা দেন, ছোট যেটা মানে যেটা সমস্যা হইতেছিল নাকি, কোনটা? ওই যে ইয়াতে এই যে স্লাইডারে যে নিচে যে ডট এটা আছে দুইটা, ভিডিও, সমস্যা নেই, ওটা দেখবে, নতুন কিছু দেখাই। তাহলে অন্য অন্য একটা দেন। হ্যাঁ ধরেন এই যে হ্যালো ফিরোজ, এই এই জি 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 লেখাটাকে, জি। এটা হ্যাঁ এটা কোথাও পাবেন না হয়তো এডিট করতে, এটারে আমি দেখাই। আমরা জাস্ট কী করবো, ওয়েবসাইটে আসার পরে এডিট উইথ ইয়েলো পেন্সিলে ক্লিক করবো অথবা একটা ট্যাব নিব। আপনারা যখন ইয়েলো পেন্সিলটা ইনস্টল করবেন, ইনস্টল করে অ্যাক্টিভেট করার পরে আপনাদের সবারই এই পেজের পাশে এই ইয়েলো পেন্সিলটা আসবে, এডিট উইথ ইয়েলো পেন্সিল। এখানে এসে আমরা এখান থেকে কিছু টুল বক্স আছে বাম দিকে, আমরা এলিমেন্টর ইন্সপেক্ট করব, ফ্লেক্সিবল ইন্সপেক্টর দিয়ে আমরা এইটুকু নিতে পারি, অথবা এটা এই বক্সটাই নিতে পারি। এই বক্সটা নিলে এই পুরোটা আসবে। আমরা হয়তো বা চাইলে এইটুকুও নিতে পারি, হ্যালো ফিরোজ। এটাকে আমরা কালার করব। কি কালার করব? কারণ আমরা যাই, এটা এক ধরনের টেক্সট, এটার কালারটা আমরা দিলাম রেড, অথবা আপনি চাইলে কোনো একটা কালার দেন, দিয়ে জাস্ট সেভ করেন। যদি সেভ করে এই প্লাগইনটা যদি রেখে দেন আর সেভ করেন, তাহলে আর কোনো চেঞ্জ লাগবে না, এখান থেকে সেভ করলেই হয়ে যাবে। আমরা যদি একটু দেখি, হ্যালো, ঠিক আছে, চেঞ্জ হয়ে গেছে। আর একটা বিষয় খেয়াল রাখবেন, সেটা হলো হোম পেজে আছে, হ্যাঁ, আমরা যদি সিঙ্গেল পেজে চাই যে স্পেসিফিক হোম পেজ ছাড়া অন্য কোথাও এই কালার দেখাবে না, তাহলে শুধু ওই পেজটা হবে। আর গ্লোবাল মানে হচ্ছে এন্টায়ার সাইট, এটা তো বুঝেন, মানে যত গ্লোবাল জায়গায় মানে, আছে স্যার ওইটা, হ্যাঁ, যত ওই জায়গায় পেজটা। থাকবে সেটা হলো গ্লোবাল। আর যদি শুধু হোম পেজে চান, শুধু হোম পেজ। এখন আমি যদি অন্য পেজে যাই, দেখেন মজার বিষয়, আমি যদি এইখানে যাই, এখানে কিন্তু কালো, কারণ আমি কিন্তু এখানে শুধু হোম পেজ সিলেক্ট করা আছে। সে জি স্যার। তার মানে সে শুধু হোম পেজেই এডিট করবে, আর কোথাও এডিট করে দিচ্ছে না। আর আমি যদি এটা গ্লোবাল রাখতাম, তাহলে যেখানেই যাই না কেন ওই কালারটা সে স্টিল থাকবে। বুঝতে পারছি। আমি তাহলে গ্লোবালেই যাই, এটার একটু রিমুভ করে দিয়ে এটাকে আমি গ্লোবাল দিয়ে দিই। গ্লোবাল দিয়ে এখন যদি আমি এটার টেক্সটটা চেঞ্জ করি, সবুজ দিলাম, এখন যদি আমি এটা তো আর হোম পেজ না, এটা অন্য পেজ, অন্য জি স্যার। পেজেও সে স্টিল থাকবে। সেভ হয়েছে, এই যে চেঞ্জ হয়েছে। আপনি যেই জি পেজে স্যার। যান না কেন, এই যে একটা প্রোডাক্ট পেজে যাবেন, যান, সেখানেও এটা থাকবে, স্টিল থাকবে। গ্লোবাল মানে সে সব জায়গায় দেখাবে। সব জায়গায় আর ধরবে। সিঙ্গেল মানে হচ্ছে যে পেজে রাখতে চান সেই পেজ, এটা হচ্ছে শুধু সেই পেজ। হোম পেজে রাখলে হোম পেজ, কিন্তু আমরা যেহেতু সব জায়গায় রাখতে চাই গ্লোবাল। বুঝতে জি পারছেন? স্যার। জি স্যার। এখন ধরেন আপনার এইটা তো হলো আমি এডিট করলাম ইয়েলো পেন্সিলের সাপোর্টে, ইয়েলো পেন্সিলে আমার অ্যাক্টিভেট আছে, সমস্যা নেই, সে দেখাচ্ছে। বাট আপনি চাচ্ছেন ইয়েলো পেন্সিলটাকে আমি ওইভাবে ব্যবহার করব না, আমার কাজ শেষ, আমি ডিঅ্যাক্টিভেট করে রাখবো, কারণ অতিরিক্ত প্লাগইনের চাপ দিলে ওয়েবসাইট স্লো হয়ে যাবে। তো আমাদের প্রয়োজন নেই। সেক্ষেত্রে আপনারা যেটা করবেন, এডিট করার পরে এই যে এখান থেকে সিএসএস এডিটর আছে, এইখানে আসবেন, এসে কন্ট্রোল এ, যা যা এডিট করেছেন সবগুলোর কিন্তু একটা অলরেডি কোড জেনারেট হয়ে গেছে। এই যে সিঙ্গেল হলে সে সিঙ্গেলে আসতো, কারণ আমরা যদি হোম পেজ রাখতাম তাহলে সে সিঙ্গেল আসতো, যেহেতু গ্লোবাল করছি গ্লোবালে আসছে। গ্লোবালে পুরো টেক্সটটা কপি করবেন, কপি করে আমরা যদি একটু ড্যাশবোর্ডে যাই, এখান থেকে থিমের, প্রত্যেকটা থিমের কাস্টম সিএসএস অপশন আছে। আপনি যেমন এই থিমে আমরা এই যে কাস্টম সিএসএস অপশন পাচ্ছি, জি স্যার। কাস্টম সিএসএসে এসে আমরা এখানেও কিন্তু বলে দিচ্ছে গ্লোবাল, আপনি ডেস্কটপ আলাদা আলাদা চাচ্ছেন না গ্লোবাল চাচ্ছেন প্রত্যেকটা ডিভাইসের জন্য। আমরা চাচ্ছি প্রত্যেকটা ডিভাইস, তাহলে প্রত্যেকটা ডিভাইসে একটু নিচে এসে আগে যা থাকবে একটা কমেন্ট লিখব। কমেন্ট লিখব কি, আমরা যেটা চেঞ্জ করলাম সেটা কি চেঞ্জ করলাম, ইউজার নেম না, ইউজার নেম। জি স্যার। ইউজার নেম, কালার, চেঞ্জ, তাহলে আপনার পরে ট্র্যাক করতে সুবিধা বোঝা হবে। যাবে। হ্যাঁ এরপরে আমি কোডটা দিয়ে দিলাম, কোডটা দিয়ে সেভ করলাম। এখন যদি আমি ইয়েলো পেন্সিল প্লাগইনটা ডিঅ্যাক্টিভেট করে দিই, এখান থেকে ইয়েলো পেন্সিল আমি রাখলাম না। আচ্ছা, এটাও একটু বোঝাবে, আপনারা হয়তো অনেকে ধরতে পারবেন না যে কী থেকে কী হচ্ছে।
সেটা হলো আমি যে কাস্টম থিমে দিলাম এটা এখন রিমুভ করে দিছি। যেহেতু আমার ইয়েলো পেন্সিল অ্যাক্টিভেট আছে তার মানে সে কাজ করতেছে ইয়েলো পেন্সিলের সাপোর্টে। জি স্যার। এখনো পর্যন্ত সে রিমুভ হয় নাই। বাট আমি যদি একটু প্লাগইনটা ডিঅ্যাক্টিভেট করে দিই, এখন যদি আমি আবার রিলোড দিই, ও কিন্তু চলে গেছে। মানে আগেরটা ইয়েলো চলে পেন্সিল আসছে। যতক্ষণ আছে সে ততক্ষণ আপনাকে আউটপুট দিচ্ছে, কিন্তু এখন তো ইয়েলো পেন্সিল নাই, তাহলে সে আর আউটপুট দিচ্ছে না। জি কিন্তু স্যার। আমার তো কোড নিয়েছি, আমি এই যে চালাকি করে কোডগুলো নিয়েছি, এই কোডগুলো আমি এখন থিমের সিএসএস এখানে দিয়ে দিলাম, দিয়ে সেভ করলাম। এখন আমার ইয়েলো পেন্সিল না থাকলেও আমার সমস্যা নেই, মানে ওকে জাস্ট আমরা ব্যবহার করলাম আর কি, ব্যবহার আমার করলাম। আমার স্বার্থে। হ্যাঁ আমার স্বার্থে। এরপরে এখন যদি আমি এটাকে রিলোড দিই, দেখেন চলে আসছে। জি স্যার। তাহলে ইয়েলো পেন্সিলের ব্যবহারটা আশা করি সবাই বুঝতে পারছেন। শুধু এইটা না, জি এনিথিং, পুরো ওয়েবের যে কোনো জায়গায় আপনি কালার চেঞ্জ করবেন, সাইজ চেঞ্জ করবেন, ফন্ট বড় ছোট করবেন। হ্যাঁ, এখানে মানে অনেক বিশেষ করে স্যার ফাংশন অনেক আছে। জায়গায় যদি ধরা না যায় তখন এটা আর কি ভালো কাজে দেবে স্যার। হ্যাঁ, ধরা না যায়। এরপরে ধরেন আপনি ওয়েবসাইটের ওয়্যার ফ্রেমটা আপনি স্টাডি করবেন, যে আমার যে পুরো ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটটা আসলে স্ট্রাকচারটা কেমন, কোথায় কি আছে। জাস্ট এই যে এখান থেকে ওয়্যার ফ্রেম ক্লিক করবেন, দেখেন পুরো আপনাকে লেআউট দিয়ে দিচ্ছে কিভাবে আছে, যেটা কন্টেইনার, কন্টেইনারের মধ্যে এগুলো ব্লক। মানে স্ট্রাকচারটা হ্যাঁ, স্যার। কোনটা হুম। ইনলাইনে আছে, কোনটা ব্লক আকারে আছে। হ্যাঁ, এখানে 1 2 3টা পার্ট আছে, এখানে হলো 1টা 2টা পার্ট আছে। পুরো আপনাকে একটা ওয়্যার ফ্রেমিং মানে হচ্ছে আপনার স্ট্রাকচারটা দেখাই দিবে ওয়েবসাইটে। এই টুলগুলো নিয়ে আপনারা একটু কাজ করলে আরও ভালো বুঝতে পারবেন। যেমন এখানে হচ্ছে আপনার স্কেল মেজারিং টুল আছে, এখানে ধরলে কতটুকু সাইজ আসতেছে। হ্যাঁ, এটা আপনারা নিজেরাই কাজ করতে পারেন। সাইটের এখানে উইডথ কত, হাইট কত। হ্যাঁ, যেমন এই পর্যন্ত ধরলে আমার কত আসতেছে, ডিপটা, এই ডিপটা কত, এই ডিপটা হচ্ছে 283 ইন্টু 494 পিক্সেল। স্কেল আছে, এখানে রেসপন্সিভ মুড আছে। রেসপন্সিভ মুডের কাজ হচ্ছে আমি যেটা সেন্স করলাম, আমি যদি চাই শুধু মোবাইলের জন্য করব, তাহলে আপনি যে এখান থেকে দেখেন স্কেল করা আছে, এটা হলো 1439 পিক্সেল পর্যন্ত। এটা হলো আপনার কত 1024 পিক্সেল, এটা হলো এত পিক্সেল। অনেক সময় দেখবেন মোবাইলের জন্য আলাদা ডিজাইন করতে হবে। অনেক ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকে যে আমার মোবাইলের জন্য শুধু এটা গ্রিন দেখাবে, অন্য কোথাও গ্রিন আমার প্রয়োজন নাই। সেক্ষেত্রে আপনি এখান থেকে আসবেন রেসপন্সিভ মুডে, এসে আপনি কী রকম সাইজ চাচ্ছেন সাইজটা সিলেক্ট করে নেবেন, সেই সাইজের উপর ভিত্তি করে ওই এলিমেন্টটা ধরবেন। যেমন আমি ধরেন এখান থেকে এই এলিমেন্টটা ধরলাম, এই এলিমেন্টটা ধরে আপনি যদি চান এটাকে একটু কালার চেঞ্জ করে দিবেন, এই এলিমেন্টটা তখন শুধু এই স্ক্রিনের জন্য এটা দেখাবে। ঠিক একইভাবে যেটা দেখলাম যে আমাদের ওই গ্লোবাল। হ্যাঁ গ্লোবাল এবং হোম পেজ, একইভাবে এটাও আপনি স্ক্রিনের জন্য সেম এই এতটুকু সাইজের মধ্যে এটা কাজ করবে। এইখানে যাবেন আর ওটা দেখাবে না, ওটা অনুযায়ী যে ব্ল্যাক হয়ে গেছে, মানে ওটা আর ওর মানে যে জন্য কাজ সাইজে করে গিয়ে না, আমরা গিয়ে কাজ করব স্যার সেই সাইজটা ওখানে অ্যাপ্লাই হবে। সেই সাইজের জন্য অ্যাপ্লাই হবে। বুঝছো, এটা যদি আমরা কোড করতাম তাহলে কি পরিমাণ চিন্তা করতে হতো। এরপরে ধরেন এখানে সিএসএস এডিটরে যাব, যতটুকু কাজ করছি আপনার কাছে মনে হচ্ছে, আমরা এই যে এইটা নিলাম, সেকেন্ড কাজটা নিলাম এইটুক। আপনি যদি পুরা কাজ শেষ করে কোড নেন তাহলে সব একসাথে নিতে পারবেন। এখন আমি যেহেতু আগে একটু রেখে দিছি, তাহলে আমি ওটা বাদ দিয়ে নেই নাকি। জি স্যার, ওটা তো দরকার নেই, ওটা তো আগে ছিল। তাহলে এর মধ্যে পরের কাজ হলে যে এইটুক, এখানে কমেন্টও দেয়া আছে। হ্যাঁ, বাট আমাদের বোঝার জন্য আমাদের নিজের মতো করে কমেন্ট করতে হবে, বুঝতে পারছেন। জি তাহলে স্যার। আমি আপাতত দরকার নেই, সবগুলো কেটে দিলাম, সেভ করে নিলাম। গ্লোবালেও যা আছে দরকার নাই। হ্যাঁ সব, ও আমি তো ইয়েলো পেন্সিল কিন্তু অলরেডি ডিঅ্যাক্টিভেট করে রাখছি, ওই জন্য এরর দেখাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, একটু আগে তো করছিলেন। জি স্যার। হ্যাঁ, এটা ডিঅ্যাক্টিভেট করে রাখছি। তাহলে ইয়েলো পেন্সিল এই পর্যন্ত আমাদের যা যা লাগলো, আমাদের এগুলো ম্যান্ডেটরি প্লাগইন, এগুলো প্রত্যেকটা সাইটে লাগবে। এইগুলো আপনারা একটু পরের ক্লাসটা দেখে এগুলো নিজেরাই ইনস্টল করে প্র্যাকটিস করেন, ব্যাকআপ ট্যাকআপ যা আছে সব একটু প্র্যাকটিস করেন। আজকে আমার মনে হয় এইটুকুই আমরা ছেড়ে দিচ্ছি, কারণ কাল